মানে হুম, হুম। এটা হলো যে কি জামাত ফল ভালো করবে, মানে আরেকটু ভালো করতো বা করলে আরেকটু ভালো করলে নেগোসিয়েশনটা আরো যেভাবে করছে নেগোসিয়েশনটা আরো আগে। আমি তো আপনাকে বললামই যে ইউনূস সাহেব যেটা কমিটমেন্ট করছে সেটা জামাত কিন্তু ভোটের মাঠে গিয়ে পায় নাই। এই কারণে তারা দেখবে যে হতভম্ব অবস্থায় আছে। আবার ওটা যাদের কাছে প্রকাশও করা হয় তাদের যে কি সমঝোতা হয়েছে। কিন্তু জামাত এই যে মানে সবগুলা মিলে ৭৬ আসন ৭৭ আসন জোট সহ এটা নিয়ে সমঝোতা হয় নাই। আমি বলছি এটা একটা আরেকটু যদি মানে আপগ্রেডেড হতো তাহলে রাজনীতির মাঠে একটা গুণগত পরিবর্তন এখনো যে আসবে না বা তারেক রহমান সাহেব কি ভাবছেন ওনার তো প্ল্যান আছে নিশ্চয়ই। কিন্তু আমি এখনো সেটা নিয়ে আশাহত না। কিন্তু আমি বলছি যে কি যে জামাত যদি আরেকটু যদি ভালো করতো বা তাদের সাথে যে সমঝোতা হয়েছে ইউনূস সাহেব যেটা করেছেন, হ্যাঁ, যেটা হয়তো উনার করার প্রয়োজন ছিল না। উনি যেটা করতে গিয়েছেন এনসিপির জন্যই উনি করতে গিয়েছেন। উনার পরামর্শে এনসিপি জামাতের সাথে গিয়েছে। তাই না? তো এখন কথাটা হলো যে উনি যে জিনিসটা করতে গেলেন তাদেরকে সেভ করতে গিয়ে কিন্তু সেখানে সম্পূর্ণরূপে উনি সফল হলেন না। মাঝখানে বাংলাদেশ একটা বিপদে থাকলো। আর বিএনপির এখন যে এই ১০০-২১০ আসনের কথা বললেন, এটাকে এফোর্ড করে বিএনপির সরকার চালানো। হ্যাঁ? মানে এই যে একটা মানুষের কিন্তু প্রয়োজনে অপ্রয়োজনে কিন্তু মানুষের ভেতরে একটা ইয়ে চলে আসে। মানে পাওয়ারের ভাব আপনি এখন প্রথম দেখবেন। সবাই দেখবেন ওই যে ওই বা মানে মিষ্টি খাওয়াচ্ছে। তারপর আমরা দেখব যে মন্ত্রীরা হয়তো দেখা যাবে যে কি আপনি দেখবেন যে তারা পাবলিক বাসে করে যাচ্ছে। একটা মানে আপনি এটা ধীরে একটা সার্টেন টাইম পর্যন্ত। হ্যাঁ, এটা হলো যে একটা জিনিস। এই যে ২-৩ মাস পর ৪ মাস পর আবার আসতে হ্যাঁ, একই বৃত্তের ভিতরে এটা ঘুরে চলে আসবে। অনেক ইউনিক জিনিস আমরা দেখব কিন্তু। হ্যাঁ, আমরা ইউনিক জিনিস দেখব কিন্তু সেটার ধারাবাহিকতা থাকবে না। এই যে ধারাবাহিকতা থাকলো না এটা যে সমালোচনা করা শক্তিশালী বিরোধী দল হিসাবে এটা জামাত আরেকটু শক্তিশালী হলে ভালো হতো। এখনো যে খারাপ হবে তা না। জামাত তো একটা বড় স্বাধীনতার পরে আপনি তো চিন্তা করেন যে আমাদের কখনো কল্পনা করছে বাংলাদেশের পার্লামেন্টে তারা বিরোধী দলের আসনে বসবে। বিরোধী দলীয় নেতা হবেন ডক্টর শফিকুর রহমান সাহেব। বিরোধী দলীয় নেতা আপনি ভালো করে জানেন আপনি সাংবাদিক মানুষ। বিরোধী দলীয় নেতা মানতে একজন মন্ত্রীর মর্যাদা। তারপরে গিয়ে হলো যে কি বিরোধী দলীয় উপনেতা হবে। বিরোধী দলীয় চিফ হুইপ পাবে তারা। তারপর ডেপুটি স্পিকার পাবে। হ্যাঁ, তারপরে যে সংসদীয় কমিটির চেয়ারম্যান গুলো পাবে। হ্যাঁ, তারপরে যায় তারা ধরেন এই যে ফ্যাসিলিটি গুলো পাওয়া এবং কোন মানে রাষ্ট্রীয় অনুষ্ঠানাদিতে যে অন্য কোন রাষ্ট্রের অতিথি যদি আসে তারা প্রধানমন্ত্রীর সাথেও দেখা করবে, বিরোধী দলের নেতার সাথেও দেখা করবে। এটা প্রোটোকল। এটা রাষ্ট্রীয় কঠোর। তো সুতরাং এই জায়গাতেও তাদের সেটাতে কমতি কোথায়? এইজন্য তারা হয়তো খুবই উল্লাসে আছে মাঝখান থেকে। হ্যাঁ, মানে আমি মনে করি জনগণ কিছু বিভ্রান্ত হয়েছে এবং জনগণ সেই ক্ষোভের বহিঃপ্রকাশ জামাতকে নিশ্চয়ই সেটা আগামী ভোটে জামাতকে সেটা আরো ভালো করে বুঝিয়ে দেবে। আর মাঝখান থেকে এনসিপি একটু বিভ্রান্ত হয়েছে। তাদের অনেক জায়গায় তাদের সিলেক্টিভ যে কথাগুলো যে ছিল তারা মানে জামাতের ফাঁদে পড়ে হোক, ইউনূস সাহেবের ফাঁদে পড়ে হোক, তারা সেখান থেকে নির্বাচিত হয়ে আসতে পারে নাই। আমি তো ভাইটাল ২ টা ফিগারের কথা আপনাকে বললামই যাদের হয়ে আসে তারপর যত বক্তব্যই থাকুক, যাই থাকুক, হ্যাঁ? তারপরে আপনার ওই যে তুষার একটা আছে, হুম? ও হতে পারে নাই। তো এটা সারোয়ার তুষার, জি। তো এই যে এগুলো অনেকগুলো ভাইটাল পয়েন্ট ছিল, অনেকগুলো ভালো আবিদ হতে পারে নাই। হ্যাঁ, মানে ঢাকা ১৮ তে। তো এই যে মানে ধরেন এরা কিন্তু অনেক মেধাবী ছিল। এরা যদি হইতো তাহলে আমার মানে জেন জি আরেকটু প্রেজেন্টেশনটা বাড়তো আরকি। প্রতিনিধিত্ব আরো বাড়তো। এরা তো গতানুগতিক ধারার বাইরের রাজনীতি। আমি ওই কথাটা প্রমোট করতে চাচ্ছি। হ্যাঁ? তো আমি এখানে ভুল বোঝার কোন কারণ নাই। আমি আরো খুশি হতাম যদি তারা বিএনপির সাথে অ্যালায়েন্স টা করত। আর আমিও আরো খুশি হতাম বিএনপি যদি আমাদের পরামর্শ অনুযায়ী তাদেরকে দলে টেনে নিত। মানে যেভাবে হোক তারা যদি অ্যাকোমোডেট করত। হ্যাঁ? যেভাবে তারা ওই বিপি নূরকে করছে, যেভাবে তারা ওই রাশেদকে করছে, অনেককে করছে তো। তো এদেরকেও যদি একটু মানে অ্যাকোমোডেট করতে পারত তাহলে আর মানে আর কোন কথা ছিল না। আমরা যত উৎকণ্ঠাত জেন জিরা যদি এগিয়ে আসে আগামীর জন্য তাহলে আমরা খুশি হই। এই আর জি। এবার গণভোটের কথা বা পরবর্তীতে আসলে কি হতে যাচ্ছে? মানে নির্বাচন তো হয়ে গেল, ফলাফল হয়ে গেল। পরবর্তীতে যেটা আছে সেটা অনেক জটিলতা কিন্তু আছে। হ্যাঁ? এখন জটিলতা সেটা বাংলাদেশের কোন জটিলতাই এখন আর জটিলতা নয়। আবার অনেক কিছু সব সম্ভবের দেশ বাংলাদেশ। এখন কথাটা হলো যে কি পার্লামেন্ট সদস্যরা নির্বাচিত হলে তাদেরকে স্পিকারের শপথ পড়ায়। এখন ধরেন স্পিকার এখন যেহেতু নাই, পলাতক, আবার একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশের মাধ্যমে গণভোট অনুষ্ঠিত হয়েছে। এই ভোট অনুষ্ঠিত হয়েছে। এখন আপনি গণভোট তো এখন দেখা যাচ্ছে ৪,৮০,০০০ সামসাম ভোট পেয়েছে। হ্যাঁ? তো বিপুল ভোটে তারা জনগণ তাহলে তো ৪,০০,০০,০০০ মানে ৫,০০,০০,০০০ মানুষ তো ইয়ে চায়, সংস্কার চায়। এখন এটা তো মানে যারা এখন বিএনপি যেটা নির্বাচিত হয়ে আসলো বিএনপি তো এটা উড়িয়েও দিতে পারবে না। নাম্বার 1 আর এমনিও পারবে না সেটা হলো যে আপনার একটা সাংবিধানিক আদেশের প্রেক্ষিতে আপনার এই গণভোট এবং
ইয়ে অনুষ্ঠিত হয়েছে। কারণ আপনি প্রশ্ন যদি করেন কেন এটা সাংবিধানিক আদেশে দিতে হলো, কেন সাংবিধানিক আদেশের প্রেক্ষিতে হলো? কারণ আমাদের গতানুগতিক যে সংবিধান আছে, প্রচলিত বিদ্যমান সংবিধানে আমাদের এই টাইমে মানে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নাই। নির্বাচনটা আমাদের 29 সালে হওয়ার কথা ছিল। তো সুতরাং এই নির্বাচনের আয়োজন করতে গিয়ে এবং জুলাই সনদ এবং জুলাই যোদ্ধাদের সহ রাষ্ট্র সংস্কারের জন্য এই সাংবিধানিক আদেশ জারি করতে হয়েছে। এই আদেশ জারি করতে হওয়ার প্রেক্ষিতে এই সংবিধানের সদস্যদেরকে 180 দিন পর্যন্ত তাদেরকে সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে কাজ করতে হবে। এখন সংস্কার পরিষদ হিসাবে কাজ করার পর কি ক্যাবিনেট গঠিত হবে, না তার আগে ক্যাবিনেট গঠিত হবে? আবার তার আগে ক্যাবিনেট গঠিত হলে তাহলে গভর্নমেন্ট কিভাবে ফাংশন করবে, পার্লামেন্ট কিভাবে ফাংশন করবে? মানে এখানে কিন্তু একটু মানে আমাদেরকে আরেকটু সময় নিয়ে বোঝার বা এটা একটা ব্যাপার আছে। আর যদিও যেহেতু সরকারের কমিটমেন্ট সংস্কার আর জনগণের 5 কোটি মানুষের মানে আকাঙ্ক্ষা সংস্কার, তো সুতরাং সরকার তো এটা আবার মানে ফেলে রেখে চলে যেতে পারবে না যে ঠিক আছে আপনারা করেন। কারণ এখানে লেখাই আছে 180 দিনের ভিতরে আপনাকে এই সংস্কারগুলো সংবিধানে সন্নিবেশিত করতে হবে। তো সুতরাং এটা ইউনূস সাহেব নিশ্চয়ই সেটা আমি মনে করি না যে এটার জন্য উনি মানে ক্ষমতা ধরে রাখবেন, বিষয়টা এরকম না। আমি ভাবতেছি যে কোন ফরম্যাটটাতে আসে, কোন ফরম্যাটটা, একটা জটিলতা কিন্তু এখনো কাটে নাই। এখন কথাটা হলো যে কি এখানে তো তাদেরকে আগে থেকে কেন বিশ্লেষণ করে নাই ওনারা যে আসলে সরকার গঠন হলে বা সরকার গঠন হবে সেটাও তো একটা গ্যাপ, সেটাও তো একটা গ্যাপ। এখন এটা কি ইচ্ছাকৃতভাবে করে নাই না অনিচ্ছাকৃতভাবে করে নাই, এটা নিয়ে তো প্রশ্নের দাবি রাখে। যেমন আপনার রাখে যে যখন গণভোটে তারা প্রচার করতে গেছে, নির্বাচন কমিশন বললো না আরপিও তে বিধি অনুযায়ী তারা সরকার হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারে না, তখন সরকার তখন রাজনৈতিক দলগুলো থেকে কমিটমেন্ট নিল। তারেক রহমান সাহেবকে তখন গিয়া রংপুরে উনি যখন হ্যাঁ ভোটের পক্ষে বললেন, তখন ইউনূস সাহেব আস্তে থেমে গেলেন। না হলে তো তাদেরকে আবার মন্ত্রী পরিষদে আরপিওটাকে সংশোধন করতে হইতো, ওরে সবাই মিলে হায়ের পক্ষে নামতো। এখন যখন বড় দলের বড় নেতা এবং তারেক রহমান সাহেব যখন কমিটমেন্ট করছেন এবং উনি যখন হায়ের পক্ষে ভোট চেয়েছেন, তখন ইউনূস সাহেব চিন্তা করছে যে যেহেতু সবাই ইনক্লুসিভ হয়ে গেছে, তাহলে হা নিয়ে আর দুশ্চিন্তার কোনো কারণ নাই, সংস্কার হবে। কিন্তু এখন যেটা দেখাচ্ছে আপনার যেটা প্রশ্ন, সবার যেটা কিউরিওসিটি, সেটা হলো যে কি এখন এই সংস্কারটা যে প্রক্রিয়া হবে, যে সংস্কার পরিষদ সদস্যরা শপথ নেবেন, তারা কার কাছ থেকে শপথ নেবেন, কোন প্রক্রিয়া নেবেন, তারপরে শপথ নেওয়ার পরে কি সাথে সাথে সরকার গঠিত হবে, সরকার গঠিত হলে কি সরকার কিভাবে ফাংশন করবে, সরকার কি সরকারের নিয়মতান্ত্রিক ভাবে প্রচলিত আগে যে সংবিধান আছে সেটার আলোকে পরিচালিত হবে, না যে সাংবিধানিক আদেশ জারি হয়েছে সেটার অনুযায়ী হবে? এখানে তো অনেকগুলো বিষয় আছে। কারণ আপনি যদি সাংবিধানিক আদেশের প্রেক্ষিতে যদি আপনাকে শপথ নিতে হয়, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আপনি মানতেছেন তো যে ওই যে সংবিধানে যেটা আছে পরপর 2 টার্ম প্রধানমন্ত্রী হতে পারবে না, তারপরে যিনি দলের প্রধান তিনি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তাহলে তারেক রহমান সাহেবকে যদি আমরা প্রধানমন্ত্রী ভাবি, মানে ওনাকে যদি আমরা সেই হিসাবে দেখি, তাহলে নিশ্চয়ই আবার এখানে বিএনপি দলের হিসাবে আরেকজনকে নিতে হবে, কে হবে দলের চেয়ারম্যান। এখন সেটাকে আগে করবে নাকি সেটা পরে করবে, এগুলো নিয়ে অনেক কিছু আছে। তবে আমি মনে করি আপনার কি মনে হয় না যে সরকার আগে থেকে এটা স্পষ্ট করা উচিত ছিল? মানে সরকার কখন সরকার এটা বললেই তো হইতো। সরকার যখন একটা লাইন যোগ করে দিলে হইতো যে সাংবিধানিক আদেশ তো তারা জারি করছে, রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশ, এটা চারটিখানি কথা না, এটা ইচ্ছা করলে কেউ উড়িয়ে দিতে পারবে, এটা নীতিমালা না, এটা প্রজ্ঞাপন না, এটা আধ্যাদেশ না, এটা আদেশ, সাংবিধানিক সংস্কার আদেশ। সুতরাং এইটার ভিতরে লিখলেই হইতো যে ঠিক আছে সংস্কার পরিষদের সদস্যরা শপথ নেবেন, শপথ নেওয়ার পর মন্ত্রী পরিষদ গঠিত হবে, সরকার গঠিত হবে, সংবিধান সংস্কারের পরে আমরা তারপরে তাদেরকে ক্ষমতা হস্তান্তর করে চলে যাব, এই একটা কথা সেখানে লেখা থাকলেই হতো। এখন যেটা লেখা নাই, এখন এটা নিয়ে দেখবেন কদিন হয়তো শুরু হবে, আর না হয় কোনো একটা সমঝোতায় তারা যাবে, কোথায় যায় সেটা আমাদের দেখার বিষয় আর কি।